আমরা প্রায় সময় ম্যানেজ শব্দগুলো শুনি, যেমন ওকে ম্যানেজ করতে পারলা না, বাবাকে ম্যানেজ করা কঠিন, তুমি একটু ম্যানেজ করো ইত্যাদি। জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবস্থাপনার অবস্থান যেন দেহের সাথে ছায়ার মতো। ব্যক্তি জীবন থেকে শুরু করে ছোট বড় সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার পরশ আছে। এই ভিডিওতে আমরা উদাহরণসহ শিখব ম্যানেজমেন্ট কাকে বলে, ম্যানেজমেন্টের কার্যাবলী, ম্যানেজারের কাজ কী কী ও তাদের স্কিল, অর্গানাইজেশন কাকে বলে এবং অন্যান্য ম্যানেজমেন্ট টেকনিকসমূহ। মানব সভ্যতার শুরু থেকেই ব্যবস্থাপনার অস্তিত্ব লক্ষ্য করা যায়। সভ্যতার বিকাশ ও ব্যবস্থাপনার উন্নয়ন পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। জেনে কিংবা না জেনে জীবনের প্রতিটি স্তরে, প্রতিটি ক্ষেত্রে আমরা ব্যবস্থাপনার বেড়াজালে আবদ্ধ। ব্যবস্থাপনার ছোঁয়া ছাড়া জীবন যেন অচল। তবে ক্ষেত্র ও পাত্র ভেদে ব্যবস্থাপনার ধরন ও কৌশল ভিন্নতা থাকতে পারে। নিজস্ব লক্ষ্যে পৌঁছানোর জন্য, পরিবারের সুখ শান্তির জন্য, একটি প্রতিষ্ঠানে নিয়মিত লাভ করার জন্য, অল্প সময়ে ভালো সেবা দেওয়ার জন্য ম্যানেজমেন্ট টেকনিক ও স্কিল ব্যবহার করা হয়। ব্যবস্থাপনা ছাড়া কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যবসায়ী ভালোভাবে চলতে পারে না। ব্যবস্থাপনা নিয়ে মনীষীরা বিভিন্ন সংজ্ঞা দিলেও এখানে আমরা একটা সহজ ও কার্যকর সংজ্ঞা নিয়ে আলোচনা করব। ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন ধরনের সম্পদ ব্যবহার করে একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা হয়। এই জন্য ম্যানেজার ও বিভিন্ন কর্মকর্তাদের প্রয়োজনীয় কার্যাবলী পরিচালনা করতে হয়। একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সম্পদ হলো প্রতিষ্ঠানের মানব সম্পদ, নিজস্ব পদ্ধতি, তথ্য ও বস্তুগত সম্পদ, টাকা এবং মেশিন। একটি ট্যুর আয়োজন কিংবা বিয়ের প্রোগ্রামের জন্য ম্যানেজমেন্ট দরকার হয়। যেমন কখন বিয়ের প্রোগ্রাম হবে, কে কোন দায়িত্বে থাকবে, কত টাকা খরচ হতে পারে ইত্যাদি প্ল্যান করে সমন্বয় করা, ঠিকমতো বাস্তবায়ন করা, সব কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা তা নিয়ন্ত্রণ করাই ব্যবস্থাপনার কাজ। এখন আমরা আলোচনা করব ইফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেসের মধ্যে পার্থক্য কী কী। ইফিসিয়েন্সি বা দক্ষতা বলতে কোম্পানির সময় ও সীমিত সম্পদ ব্যবহার করে সর্বাধিক ফলাফল প্রাপ্তিকে বোঝায়। সম্পদ নষ্ট না করে সঠিক উপায় করা হলো ইফিসিয়েন্সি। তবে কেবল দক্ষ হওয়া যথেষ্ট নয়। ম্যানেজমেন্টে কর্মীদের ইফেক্টিভনেস বা কার্যকারিতা নিয়ে কাজ করতে হয়। ইফেক্টিভনেস বলতে লক্ষ্য অর্জনের জন্য সঠিক কাজ করাকেই বোঝায়। ধরুন আপনি একটি অনলাইন শপ থেকে মোবাইল অর্ডার করেছেন, আর সেটা যদি কয়েক ঘন্টা বা 2 দিনের মধ্যে বাসায় এসে দিয়ে যায়, তাহলে আপনি খুশি যে দ্রুত পেয়ে গিয়েছেন। কিন্তু যদি বক্স খুলে দেখেন যে মোবাইলের একটা অংশ ভেঙে গেছে, তাহলে আবার যদি এমন হয় যে পুরো ভালো মোবাইলটি পেয়েছেন হাতে, কিন্তু আপনার হাতে আসতে আসতে 2 মাস বা 3 মাস লেগে গিয়েছে, তাহলে আপনি কি করবেন? সো ম্যানেজার এমনভাবে প্রতিষ্ঠানের গোল ও উদ্দেশ্য তৈরি করবে যাতে সে কোম্পানির দ্রব্য বা সেবা সময়মতো কাস্টমার হাতে যেতে পারে এবং ভালো কোয়ালিটিটাই যেন কাস্টমার পায়। কিন্তু যদি এমন হয় যে শীতকালের জন্য গরম কাপড় তৈরি করা হয়েছে, কিন্তু এই গরম কাপড়গুলো তৈরি হতে হতে শীতকালে চলে গিয়েছে, তাহলে কি হবে? পুরো প্রজেক্টেই লস হবে। এই জন্য সফল সংস্থাগুলো উচ্চ দক্ষতা এবং উচ্চ কার্যকারিতা দুইটাই বাস্তবায়ন করে। দুর্বল ব্যবস্থাপনা যা খারাপ পারফরমেন্সের দিকে পরিচালিত করে সাধারণত অদক্ষ ও অকার্যকর হয়। বিভিন্ন লেখক বিভিন্ন উপায়ে ব্যবস্থাপনা কার্যের বর্ণনা দিয়েছেন। তাদের মতামতের মধ্যে কিছুটা পার্থক্য দেখা গেলেও মূল বিষয়গুলোর ব্যাপারে তারা সবাই একমত। যেমন ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলী হচ্ছে প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং অ্যান্ড কন্ট্রোলিং। কেউ কেউ এখানে স্টাফিং বা কর্মী সংস্থানকেও অ্যাড করেছেন। প্ল্যানিং বা পরিকল্পনা হলো ব্যবস্থাপনার প্রথম কাজ। পরিকল্পনা বলতে অগ্রিম চিন্তা ভাবনা করা ও ভবিষ্যতের কর্মসূচিকে বোঝানো হয়। মূলত প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য ভবিষ্যতে কে কী, কখন, কোথায়, কিভাবে এবং কত সময়ের মধ্যে কোনো একটা কাজ সম্পন্ন করবে তা পূর্বেই নির্ধারণ করার নামই পরিকল্পনা। প্রতিষ্ঠানের লক্ষ্য ও নীতি নির্ধারণ, প্রকল্প গ্রহণ, কৌশল, পলিসি ও কর্মসূচি নির্ধারণ, বাজেট প্রণয়ন প্রভৃতি পরিকল্পনার
আওতাভুক্ত। পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে প্রতিষ্ঠান তার অতীত অভিজ্ঞতা, বর্তমান পারিপার্শ্বিক অবস্থা এবং এর সামর্থ্যের উপর ভিত্তি করে বিভিন্ন বিকল্পসমূহ হতে সর্বোত্তমটা বেছে নেয়। অপর্যাপ্ত পরিকল্পনা ব্যবসায় ব্যর্থতার জন্য অন্যতম কারণ। যেমন নোকিয়ার মতো একটা বিশাল কোম্পানিও পতন হতে হয়েছে একটি যথাযথ পরিকল্পনার অভাবে। ধরুন আপনি বড় একটা ট্যুর আয়োজন করতে চান, আপনি 5 দিনের জন্য সমুদ্র সৈকতে বেড়াতে যাবেন। এখন ট্যুরে যদি মেয়েরা বা অভিভাবকরা যায়, তাহলে আগে থেকে ভালো একটা হোটেল ম্যানেজ করার প্রয়োজন হয়। তো আপনাকে প্ল্যান করতে হবে কবে কিভাবে যাবেন, বাসে নাকি ট্রেনে, কতজন যাবে, টিকিট কাটতে হবে আগে থেকে, কে কোন দায়িত্বে থাকবে ইত্যাদি পরিকল্পনা করা লাগে। ম্যানেজমেন্টের দ্বিতীয় ফাংশন অর্গানাইজিং। এই ধাপে এসে পরিকল্পিত কাজগুলোকে বাস্তবায়িত করা হয়। পূর্বে নির্ধারিত উদ্দেশ্যগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যাবলী নির্দিষ্ট করে বিভিন্ন ধরনের কাজকে বিভিন্ন বিভাগে ভাগ করা। অতঃপর সে সকল বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব কী হবে, তাদেরকে কতটুকু কর্তৃত্ব ও ক্ষমতা দিতে হবে তা নির্ধারণ করা। অবশেষে যেসব ব্যক্তি, বিভাগ অথবা উপবিভাগ থাকবে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কী হবে তা নির্ধারণ করাই হচ্ছে অর্গানাইজিং বা সংগঠন। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি ফ্রেমওয়ার্ক বা সাংগঠনিক কাঠামোর প্রয়োজন আছে। পুরো কাজকে এমনভাবে ভাগ করে সাজানো যাতে কোনো এক ব্যক্তি বা দল যৌক্তিকভাবে এবং সময়মতো বাস্তবায়ন করতে পারে। প্রত্যেক কর্মীকে তার যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দায়িত্ব ও কর্তব্য বন্টন করতে হয়। কোনো ব্যক্তির কাজের চাপ যেন খুব বেশি না হয় বা খুব কমও যেন না হয়। আপনি যেন একটি অর্গানাইজেশন চার্ট দেখে বুঝতে পারেন কে কাকে অর্ডার দিবে, কার কাছে কে রিপোর্টিং করবে, কে ম্যানেজার, কে সুপারভাইজার বা কে কোন লেভেলের অফিসার। যেমন কোনো একটি ট্যুর আয়োজন করলে কে কোন দায়িত্বে থাকবে তা ঠিক করে দেওয়া। সম্পূর্ণ কাজকে এমনভাবে সাজাতে হয় যাতে সময়মতো সকল কাজ বাস্তবায়ন করা যায়। ম্যানেজমেন্টের তৃতীয় ফাংশন লিডিং বা ডিরেক্টিং। প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে বিভিন্ন স্তরের কর্মকর্তা ও শ্রমিকদেরকে যাবতীয় আদেশ, নিষেধ, নির্দেশ, উপদেশ, অনুরোধ, তথ্য শেয়ার, মতামত, পরামর্শ দান ও তত্ত্বাবধান করাকে লিডিং বা ডিরেক্টিং বলে। পূর্বে নির্ধারিত পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি প্রতিষ্ঠানের কর্মীদেরকে গাইডিং, কাউন্সিলিং ইত্যাদি করার প্রয়োজন হয়। কমিউনিকেশন বা যোগাযোগ। সিনিয়র অফিসার থেকে জুনিয়র অফিসার, আবার জুনিয়র থেকে সিনিয়র অফিসারদের মধ্যে যোগাযোগ করার প্রয়োজন হয়। এখানে উল্লেখ করার প্রয়োজন যে কর্মচারীদের বোধগম্যতার জন্য সহজ সরল ভাষায় নির্দেশনা, বিশদ ব্যাখ্যা প্রদান করা উচিত। অতঃপর সুপারভাইজ করে দেখা হয় কর্মকর্তারা ঠিকমতো কাজ করছে কিনা, দরকার হলে নির্দেশনা ও গাইডলাইন দেওয়ার প্রয়োজন হয়। মোটিভেশনের মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মীদেরকে ভালোভাবে কাজ করার জন্য অনুপ্রাণিত করা হয়। কর্মীদের মধ্যে কাজের আগ্রহ, উৎসাহ তৈরি করার প্রক্রিয়াকে প্রেরণা বা মোটিভেশন বলে। কর্মচারীদের কর্মদক্ষতার পূর্ণ ব্যবহার করার লক্ষ্যে তাদের ভিতরে উৎসাহ, উদ্দীপনা সৃষ্টি করা, অনুপ্রাণিত বা পরিচিত করা, স্বতঃস্ফূর্ত ইচ্ছা, নৈতিকতা, মনোবল ইত্যাদি বৃদ্ধির প্রক্রিয়া হলো প্রেরণা। মোটিভেশন বা প্রেরণা সৃষ্টির জন্য ব্যবস্থাপক বা ম্যানেজার বিভিন্ন ধরনের আর্থিক ও কল্যাণমূলক কর্মসূচি যেমন বোনাস, মুনাফা বন্টন বা ডিসিশন মেকিংয়ের সুযোগ, বিনোদন ইত্যাদির ব্যবস্থা করে থাকে। শক্তিশালী নেতৃত্বের উপরে ভর করে একটি প্রতিষ্ঠান তার লক্ষ্যে বা গন্তব্যে পৌঁছাতে পারে। বাস্তববাদী ও ভবিষ্যৎকে বুঝতে পারে এমন নেতৃত্বের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে অনেক দূরে নেওয়া সম্ভব। একটি লিডারের প্রভাব যে কত বেশি তা আমরা অ্যাপেলের স্টিভ জবস, স্পেস এক্সের ইলন মাস্ককে দেখলেই সহজে বুঝতে পারি। কোঅর্ডিনেশন। ব্যবস্থাপনার বিভিন্ন কার্যাবলীর মধ্যে সমন্বয় বা সামঞ্জস্য সাধন করা যাতে সবার জন্য বুঝতে ও কাজ করতে সুবিধা হয়। সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন কর্মপ্রক্রিয়া, দল অথবা ব্যক্তিগণের মধ্যে একতা বা শৃঙ্খলা আনয়ন করাকে সমন্বয় বলে। প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ ও বিভাগের মধ্যে সমতা ও ভারসাম্য আনয়ন করা গুরুত্বপূর্ণ। টপ এক্সিকিউটিভ থেকে একদম সুপারভাইজার পর্যন্ত এই কাজটি সম্পাদন করার প্রয়োজন হয়। উদাহরণ হিসেবে আমরা আবারও
ট্যুর ম্যানেজমেন্টকে ব্যবহার করতে পারি। একটি ট্যুরকে সফলভাবে শেষ করার জন্য একজন বা দুইজনকে নেতৃত্ব দেওয়া হতে পারে পুরো ট্যুরকে গাইডিং ও নির্দেশনা দেওয়ার জন্য। ম্যানেজমেন্টের শেষ বা চতুর্থ ফাংশন, নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং। মূল লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা করা হয়েছে কিনা এবং পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের যাবতীয় কার্যাবলী সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা পরীক্ষা বা পর্যবেক্ষণ করা প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ বলে। এই ব্যবস্থায় পূর্বে নির্ধারিত মানের সাথে অর্জিত ফলাফলের তুলনা করা হয়। প্রয়োজন হলে সংশোধনী ব্যবস্থা গ্রহণ করে প্রতিষ্ঠানকে ও তার কার্যাবলীকে ঠিক পথে পরিচালিত করে কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করা হয়। এই কাজের 4টি বিশেষ ধাপ আছে, যথা: প্রথমে কাজের মান নির্ধারণ করা, 2 সেই কাজকে মনিটরিং করে পারফরম্যান্স পরিমাপ করা, 3 ফলাফল প্রতিষ্ঠিত মানের সাথে তুলনা করে টার্গেট মতো কাজ করা হয়েছে কিনা দেখা, এবং শেষে স্ট্যান্ডার্ড মান থেকে কর্মফলের কোনো পার্থক্য বা ত্রুটি থাকলে তা চিহ্নিত করে সংশোধনের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। মূল প্ল্যান অনুযায়ী কাজগুলো হচ্ছে কিনা এবং ট্যুরের নির্ধারিত সময় ও খরচের সাথে অর্জিত ফলাফলের তুলনা করা এবং প্রয়োজন বোধে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করা হয়। কোনো ব্যবস্থাপনা বিশেষজ্ঞ কর্মসংস্থান বা স্টাফিংকে একটি ম্যানেজমেন্ট ফাংশন হিসেবে গণ্য করেছেন। স্টাফিং হলো এমন একটি কাজ যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের জন্য কর্মী বা কর্মকর্তা সিলেক্ট করা হয়। সঠিক কর্মীকে সঠিক স্থানে নিয়োগ করা কর্মী ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। স্টাফিংয়ের মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগ, প্রশিক্ষণ দান, পদোন্নতি প্রদান এবং অবসরের কাজ ইত্যাদিকে বোঝায়। ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই মিশরের পিরামিড বা চীনের গ্রেট ওয়াল বানাতে এক ধরনের প্রাচীন ব্যবস্থাপনার কাজ ছিল। আবার ডিজিটাল যুগে এসে কোম্পানিগুলোকে বিভিন্ন আধুনিক ব্যবস্থাপনার টেকনিক ইউজ করে সফল হতে দেখা যাচ্ছে। ব্যবস্থাপনার মেইন কাজগুলোর পরিবর্তন হয় না, কিন্তু বিভিন্ন উপাদান ও ঘটনা যেমন টেকনোলজি, কোভিড প্যান্ডেমিক, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, মানুষের চাহিদা, গ্লোবালাইজেশন ইত্যাদি ব্যবস্থাপনার কাজকে দিনে দিনে চ্যালেঞ্জিং করে তুলতেছে। ঠিকমতো ম্যানেজমেন্ট করা সম্ভব হলে সময়মতো কাস্টমার কাছে পণ্য ও সেবা প্রদান করা যায়, ভালো মানের পণ্য রিজনেবল দামে তৈরি করা সম্ভব, কোম্পানির লাভ বাড়তে থাকবে, প্রতিষ্ঠান বড় হতে থাকবে, কাস্টমার কোম্পানিকে বিশ্বাস করতে থাকবে এবং ভালোবাসবে, ফলে ওই প্রতিষ্ঠানেরই স্বার্থ সিদ্ধি হয়। ম্যানেজমেন্ট সায়েন্স নাকি আর্ট? আসলে ব্যবস্থাপনা জ্ঞানের ক্ষেত্র বিস্তৃতি লাভের সাথে সাথে এই বিতর্ক গড়ে উঠেছে। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রথমে আমাদের জানতে হবে বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো কি কি। বিজ্ঞান হলো সুনির্দিষ্ট সংঘবদ্ধ জ্ঞান, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত ও প্রতিষ্ঠিত। এই জ্ঞান যে কোনো অবস্থায় সর্বজন স্বীকৃত ও গ্রহণযোগ্য। ম্যানেজমেন্টকে সায়েন্স বা বিজ্ঞান বলা যায় কারণ ব্যবস্থাপনার কার্য, নীতিমালা এবং তত্ত্ব এক ধরনের বিশেষ জ্ঞান যা গবেষণার মাধ্যমে উদ্ভাবন করা হয়, যেমন টেইলর ফেউলের তত্ত্ব মূলনীতি। অপরদিকে ম্যানেজমেন্টকে আর্ট বা কলা বলা যায় কারণ কলা সেই সুসংঘবদ্ধ জ্ঞানের যথাযথ প্রয়োগের সাথে সম্পর্কিত। স্থান, কাল, পাত্রভেদে এই সকল নিয়ম নীতির প্রয়োগের কিছুটা ভিন্নতা দেখা যায়। ম্যানেজমেন্টের জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন যা ম্যানেজারের নিজস্ব সম্পদ ও যোগ্যতা। ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ, জ্যাক মা এদের এক একজনের এক এক ধরনের ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আছে। ব্যবহারিক জ্ঞান, ব্যক্তিগত দক্ষতা, সৃজনশীলতা, অভিজ্ঞতার মাধ্যমে ভালোভাবে ম্যানেজমেন্ট করা সম্ভব। একজন ম্যানেজারকে তার পেশায় সফল হতে হলে অবশ্যই বিজ্ঞানের নীতিগুলি এবং এটি প্রয়োগের জন্য শিল্প অর্জন করার প্রয়োজন হয়। একইভাবে ম্যানেজারের পক্ষে তত্ত্ব, ধারণা, মূলনীতি, পদ্ধতি জানাই যথেষ্ট নয়। বিভিন্ন ম্যানেজারিয়াল সমস্যা সমাধানের জন্য তাকে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয়। তবে বিজ্ঞানের রুলস ব্যবহার করার প্রয়োজন হয়। এজন্যই বিজ্ঞান ও আর্ট পারস্পরিক একে অপরের পরিপূরক। এই অংশে আমরা আলোচনা করব ম্যানেজার বা ব্যবস্থাপক নিয়ে। ম্যানেজারের কাজ কি? আসলে ম্যানেজারটা কে? তো যে ম্যানেজ করে তাকেই ম্যানেজার বলে? এত সহজ? একটি পরিবারের
ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা করেন মা বাবা, আর প্রতিষ্ঠানগুলোর ম্যানেজারের রোল পালন করার জন্য আলাদা আলাদা বিভিন্ন লেভেলের ম্যানেজারের পোস্ট রাখা হয়। আসলে ম্যানেজার বা ব্যবস্থাপক ধারণাটা দিনে দিনে কঠিন ও ডাইনামিক হয়ে যাচ্ছে। সব ধরনের প্রতিষ্ঠানে ব্যবস্থাপককে পাওয়া যায়। ব্যবস্থাপক বা ম্যানেজার 18 থেকে 80 বছর বয়সীও হতে পারে। ব্যবস্থাপক হলেন এমন এক ব্যক্তি যিনি ম্যানেজারিয়াল কার্যাবলী সম্পাদন করার জন্য মূলত দায়ী থাকেন। তিনিই হলেন একজন ব্যবস্থাপক যিনি সার্বিকভাবে প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করেন এবং অন্যদেরকে দিয়ে কাজ করিয়ে নেন। তিনি তার দলের সদস্যদের বা অধীনস্থ কর্মীদের কাজের জন্য দায়ী থাকেন। লক্ষ্য অর্জনের জন্য তিনি প্রয়োজনীয় সিদ্ধান্ত নেন। হেনরি মিন্সবার্গ দেখেছেন যে পরিকল্পনা, সংগঠন, সমন্বয় ও নিয়ন্ত্রণ এই চিরাচরিত কার্যাবলীর বাইরেও আরও কাজে ব্যবস্থাপকগণ জড়িত থাকেন। তিনি বিভিন্ন কার্যাবলীকে 3 ভাগে ভাগ করেছেন: ইন্টারপার্সোনাল রোলস, ইনফরমেশনাল রোলস, ডিসিশনাল রোলস। সো ইন্টারপার্সোনাল রোলসে তিনি মনে করেন যে ব্যবস্থাপকগণ অভিভাবকের ভূমিকায় প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সম্পাদন করেন, নেতৃত্বের ভূমিকায় এবং সংযোগ রক্ষাকারীর ভূমিকাও পালন করেন। বি, ইনফরমেশনাল রোলস। এখানে ব্যবস্থাপক একটি প্রতিষ্ঠানের কার্য পরিচালনা সংক্রান্ত তথ্য গ্রহণ, তথ্য সরবরাহ এবং মুখপাত্রের ভূমিকায় প্রতিষ্ঠানের বাইরে লোকজনের নিকট তথ্য প্রদান করেন। সি, ডিসিশনাল রোলস। একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের ভিতরে উদ্যোগ নেন, বিশৃঙ্খলা দূর করেন, সম্পদ বন্টনকারী হিসেবে কাজ করেন এবং মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করেন। ব্যবস্থাপনার স্তর। প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকারের ব্যবস্থাপক থাকেন। বড় প্রতিষ্ঠানে 3টে স্তর থাকে: উচ্চ স্তর, মধ্যস্তর এবং নিম্ন স্তর। প্রতিষ্ঠানের স্তরগুলোর সাথে সঙ্গতি রেখে ব্যবস্থাপনাকে 3টে স্তরে বিভক্ত করা হয়। 1. উচ্চ স্তরের ব্যবস্থাপকগণ সংগঠনের নীতিমালা প্রণয়ন ও সকল কাজের সমন্বয় সাধন করেন। এই স্তরে পুরো সংগঠনের কাজের জন্য দায়ী। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ভেদে ব্যবস্থাপকদের পদবি নাম ভিন্ন হতে পারে। একটি ব্যবসা প্রতিষ্ঠানে এই স্তরে সাধারণত প্রেসিডেন্ট, বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান, বোর্ডের নির্বাহী কমিটি, প্রধান নির্বাহী অফিসার এবং ভাইস প্রেসিডেন্ট বা সমপর্যায়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকেন। এ স্তরের ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানের নীতি এবং দীর্ঘকালীন পরিকল্পনা সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে থাকেন। 2. মধ্যস্তরের ব্যবস্থাপকগণ হলেন বিভাগীয় প্রধান, ফ্যাক্টরি ম্যানেজার, কর্মী পরিচালক, উৎপাদন ম্যানেজার ইত্যাদি। উচ্চ স্তরের ব্যবস্থাপকগণ নীতি প্রণয়ন ও উদ্দেশ্য নির্ধারণ করার পর মধ্যম স্তরের ব্যবস্থাপকগণ এই নীতিগুলো বাস্তবায়নের জন্য কার্যপদ্ধতি তৈরি করেন এবং সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করেন। নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণ হলেন সহকারী ব্যবস্থাপক, জুনিয়র এক্সিকিউটিভ, সুপারভাইজার বা ফোরম্যান। এরা কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত নীতি ও পরিকল্পনা ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকেন। 3টি ব্যবস্থাপনা স্তর মূলত বড় সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য। ছোট প্রতিষ্ঠান এ ধরনের স্তর নেই বললেই চলে। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের কাজের প্রকৃতি থাকে সৃজনশীল। এখানে ব্যবস্থাপকের এক্সপিরিয়েন্স ও দক্ষতার উপর সৃজনশীলতার মাত্রা নির্ভর করে। অপরদিকে মধ্যম পর্যায়ের কাজের প্রকৃতি একটি সীমার মধ্যে আবদ্ধ থাকে, যা অনেকটা রুটিন মাফিক। এর পরের স্তরের ম্যানেজারের কাজের পরিধিটি ব্যাপক এবং কার্যাবলীর ধরন রুটিন মাফিক, অর্থাৎ ছকে বাঁধা। ব্যবস্থাপনার স্তর যেভাবেই থাকুক না কেন, সকলের সম্মিলিত চেষ্টার কারণেই প্রতিষ্ঠানের উদ্দেশ্য সফল হয়। ম্যানেজারদের কী ধরনের স্কিল বা দক্ষতার প্রয়োজন হয়? এ, কারিগরি দক্ষতা। এই কারিগরি দক্ষতা বলতে ব্যক্তির বিশেষ প্রক্রিয়া বা কৌশল সম্পর্কিত জ্ঞান বা যোগ্যতাকে বোঝায়। উদাহরণস্বরূপ হিসাব বিজ্ঞানী, বিভিন্ন ধরনের প্রকৌশলীর কথা বলা যায়। এসব পেশাদার ব্যক্তিদের অর্জিত জ্ঞান এবং দক্ষতা ও যোগ্যতাকে কারিগরি দক্ষতা বলা হয়। এই দক্ষতাগুলো ব্যবস্থাপনার সর্বনিম্ন পর্যায় বা অপারেটিং লেভেলে খুবই গুরুত্বপূর্ণ। কোনো কর্মী প্রমোশন পেয়ে উপরের পদে উঠতে থাকলে এই দক্ষতার গুরুত্ব ক্রমে কমতে থাকে।
এবং অন্যান্য দক্ষতাগুলোর প্রয়োজন বেড়ে যায়। বি, মানবীয় সম্পর্ক দক্ষতা। এই ধরনের দক্ষতা বা স্কিল বলতে সবার সাথে ভালোভাবে কাজ করার এবং দলগতভাবে কাজ করার যোগ্যতাকে বোঝায়। ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী, কর্মকর্তা ইত্যাদি বিভিন্ন শ্রেণীর লোক যৌথভাবে লক্ষ্য অর্জনে নিয়োজিত থাকে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে নিম্নপদস্থ লোকদের মধ্যকার যে সম্পর্ক আছে, ব্যবস্থাপককে সেটা মেনটেন করে চলতে হয়। এই ধরনের দক্ষতা ছাড়া কোনো ব্যবস্থাপকের পক্ষে সফলভাবে কার্যনির্বাহ করা সম্ভব না। সি, অনুধাবন দক্ষতা। একজন ব্যবস্থাপকের সাংগঠনিক বিষয়াদির বিভিন্ন দিক সঠিকভাবে বোঝার ক্ষমতাই হলো অনুধাবন দক্ষতা। এরূপ দক্ষতা ব্যবস্থাপকদের চিন্তা শক্তির উপর নির্ভর করে। ম্যানেজারদের এমন ধরনের মানসিক ক্ষমতা থাকা দরকার যা দিয়ে তিনি বুঝতে পারেন একটি অর্গানাইজেশন কার্যকলাপ কিভাবে পরিচালিত হচ্ছে, বাইরের দুনিয়ার সাথে সংগঠনের কিরূপ সম্পর্ক থাকার প্রয়োজন। সো বিল গেটস, স্টিভ জবস, ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ এই সফল লিডাররা এখন টেকনিক্যাল স্কিল নিয়ে কম সময় দেন বা একদমই দেন না। তারা এখন সময় ব্যয় করেন বিভিন্ন দেশের সরকার প্রধান বা বিভিন্ন বিশেষজ্ঞের সাথে মিটিং করে। বড় বড় লেভেলের ম্যানেজাররা চিন্তা করেন, স্বপ্ন দেখেন ভিন্নতা আনয়নের জন্য, যা পৃথিবীকে চেঞ্জ করে দিতে পারে। এখন আমরা আলোচনা করব অর্গানাইজেশন বা সংগঠন নিয়ে। অর্গানাইজেশন হওয়ার জন্য 3টা শর্ত পরিপূর্ণ করতে হবে। 1, একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা গোল। 2, কিছু মানুষ। 3, একটি স্ট্রাকচার। তাহলে আমরা বলতে পারি একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কিছু ব্যক্তি একত্রিত হয়ে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য একটি নির্দিষ্ট স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত থাকলে তাকে সংগঠন বলে।